আহ শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা আনসিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো। আজকে আনসিন অধ্যায় থেকে, অর্থাৎ ইংরেজির আনসিন প্যাসেজটা আজকে আমরা শিখবো। পাশাপাশি আমরা গতকালকে গণিতের অসংখ্য ছেলে মেয়েদের সমস্যা পেয়েছি, সেখান থেকে বাছাইকৃত কিছু সমস্যার সমাধান আজকে আমরা করবো। অর্থাৎ আজকে আজকে দুইটা বিষয় আমরা শিখবো। একটা হচ্ছে ইংরেজির একটি মারাত্মক ইম্পর্ট্যান্ট একটি আনসিন, আর একটা হচ্ছে গণিতের কিছু তোমাদের সমস্যার কিছু সমাধান, সেগুলো আমরা এখন আলোচনা করব। তার আগে আমরা এখন চলে যাব আমরা যেখানে ছিলাম। আমরা চলে যাব হচ্ছে ইংলিশে। আমরা আজকে শিখব হচ্ছে ইংলিশ এবং প্রবলেম সলভ ম্যাথ, এই দুইটা বিষয়ের উপর আজকে আমাদের কাজ হবে। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা প্রথমেই একটা আনসিন পড়ব। লক্ষ্য করব আমরা যে read the following read the following text, answer the question 4 5 6। এটা কি বলেছে এটা একটু দেখবো আমরা। বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। মানে বাবুল হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হি ইজ 10 ইয়ার্স ওল্ড। তার বয়স হচ্ছে 10 বছর। ওয়ান ডে হি গেটস সিক অ্যান্ড ক্যান নট গো টু স্কুল। বলেছে ওয়ান ডে হি গেটস সিক, একদিন সে অসুস্থ হয়ে পড়ে। অ্যান্ড ক্যান নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না। হিজ প্যারেন্টস বিকাম ভেরি মাচ ওরিড অ্যাবাউট বাবুলস ইলনেস। মানে তার বাবা মা ভেরি মাচ ওরিড মানে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে বাবুলের এই অসুস্থতার জন্য। বাবুল মাদার টক্স অ্যাবাউট দিস ম্যাটার উইথ বাবুল আঙ্কেল। মানে বাবুলের মা কথা বলে এই রোগ সম্পর্কে বাবুলের আঙ্কেলের সঙ্গে, যার নাম হচ্ছে মিস্টার রতন। মিস্টার রতন ইজ এ ডক্টর। মিস্টার রতন ইজ এ ডক্টর অ্যান্ড লিভস ইন ঢাকা। মানে সে হচ্ছে একজন ডক্টর এবং সে ঢাকায় বাস করে। মিস্টার রতন কামস টু সি বাবুল। মানে হচ্ছে মিস্টার রতন বাবুলকে দেখতে আসে। হি সিজ, সে দেখতে পায় বাবুলকে ইজ অন দ্য বেড, মানে বিছানার উপরে। সে বাবুলকে বিছানার উপরে দেখতে পায়। বাবুল বিকামস ভেরি হ্যাপি। বাবুল খুব খুশি হয় টু সি হিম, মানে বাবুলের আঙ্কেলকে দেখে। বাবুলের আঙ্কেলকে দেখে বাবুল খুবই খুশি হয়। বাবুল অ্যান্ড হিজ আঙ্কেল সিট ফর লাঞ্চ। বাবুল এবং তার আঙ্কেল দুপুরের খাবার খেতে বসে। বাট বাবুল স্টার্ট হিজ লাঞ্চ, যখন বাবুল লাঞ্চটা দুপুরের খাবারটা শুরু করে, উইদাউট উইদাউট ওয়াশিং হিজ হ্যান্ডস, মানে তার হাত না ধুয়ে বাবুল তার খাওয়াটা শুরু করে। হিজ আঙ্কেল স্টপস হিম, তার আঙ্কেল করে কি তাকে থামিয়ে দেয়। অ্যাট ওয়ান্স, মানে তখনই তার আঙ্কেল তাকে থামিয়ে দেয়। হি টেলস হিম, সেটাকে বলে টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি উইথ সপ, মানে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে তার আঙ্কেল তাকে হচ্ছে বলে। আমরা এইটুকু হচ্ছে বুঝলাম। এর পরেরটায় আমরা চলে যাচ্ছি। পরেরটাতে আমাদের বলেছে যে হিজ আঙ্কেল অলসো গিভ সাম অ্যাডভাইস আফটার লাঞ্চ। তার আঙ্কেল লাঞ্চের পরে আরো কিছু উপদেশ তাকে দেয়। কি উপদেশ দেয়? দোজ আর ইউ স্যান্ডেল ইন দ্য টয়লেট। মানে সেই উপদেশের ভিতরে বলেছে টয়লেটে তুমি স্যান্ডেল ব্যবহার করো। ওয়াশ হ্যান্ডস প্রপারলি, পরিপূর্ণভাবে হাত ধোও। আফটার ইউজিং দ্য টয়লেট, মানে টয়লেট ব্যবহার করে তুমি পরিপূর্ণভাবে হাত ধোও। টেক এ বাথ এভরি ডে,
প্রত্যেকটা দিন তুমি গোসল করো। হি অলসো সেজ, সে আরো বলে, দ্যাট যে ইফ হি ডাজ নট ফলো দ্য অ্যাডভাইস, যদি তুমি এই উপদেশগুলো ফলো না করো, দ্য জার্মস ক্যান ইজিলি অ্যাটাক হিম, জীবাণু খুব সহজেই তোমাকে আক্রমণ করতে পারে। হি উইল বিকাম সিক এগেন, সে তখন আবারও অসুস্থ হয়ে পড়বে। মিস্টার রতন প্রেসক্রাইবিং হিম, মিস্টার রতন হচ্ছে একজন ডক্টর, তিনি প্রেসক্রাইব করলেন তাকে সাম মেডিসিন, কিছু ঔষধপত্র। বিফোর লিভিং মানে হচ্ছে যাওয়ার আগে বা ওই বাসা ত্যাগ করার আগে, হি টেলস বাবুল, সে বাবুলকে বলল টু ফলো দ্য অ্যাডভাইস, যে এই অ্যাডভাইসগুলো যদি তুমি ফলো করো, টু রিমেইন ফিট অ্যান্ড হেলদি, অর্থাৎ তোমাকে সুস্থ থাকতে গেলে মিস্টার রতন যে অ্যাডভাইসগুলো প্রোভাইড করেছে সেগুলো তোমাকে ফলো করতে হবে। যদি তুমি ফলো না করো দেন তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তাহলে এই গল্পটিতে আমরা কি পেলাম? এই গল্পটিতে আমরা পেলাম হচ্ছে, আমি এটা মুছে দিই, এই গল্পটিতে আমরা পেলাম হচ্ছে বাবুল একটা ক্লাস 5-এর ছাত্র, তার বয়স হচ্ছে 10 বছর। সে হঠাৎ করে যখন একদিন অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে তার স্কুলে যাওয়াটা বন্ধ হয়ে গেল। তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। তার মা তার বাবুলের আঙ্কেলকে ফোন দিলেন, রতন যার নাম, তিনি একজন ডক্টর এবং ঢাকায় থাকেন। তিনি বাবুলকে দেখতে আসলেন। সেটা দেখে বাবুল খুব খুশি হলো। তিনি বাবুলের সাথে দুপুরে খেতে বসলেন। খেতে বসে দেখতে পেলেন, মিস্টার রতন দেখতে পেলেন যে বাবুল হাত না ধুয়ে দুপুরের খাবার খেতে বসছেন। তিনি বাবুলকে থামিয়ে দিলেন এবং বললেন, তুমি হচ্ছে হাত ধুয়ে এসো, এবং কিছু অ্যাডভাইস তাকে প্রোভাইড করলেন। পাশাপাশি তিনি হচ্ছে আরো কিছু উপদেশ দিলেন, যে প্রতিদিন সাবান দিয়ে হাত ধুতে হবে, নিয়মিত গোসল করতে হবে। যদি তুমি এই নিয়মগুলো ফলো না করো তাহলে জীবাণু সহজেই তোমাকে আক্রমণ করতে পারবে এবং তুমি তখন আবারও অসুস্থ হয়ে পড়বে। মিস্টার রতন যাবার আগে তাকে কিছু উপদেশ দিয়ে গেল, যদি সে উপদেশগুলো মেনে চলতে পারে দেন সে তখন ফিট থাকবে এবং হেলদি থাকবে। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমি দু একজনের কাছে শুনবো। বর্ণালী মণ্ডল মিকি, বর্ণালী মণ্ডল মিকি, তুমি কি এইটুকু বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। স্যার আমার গণিতের কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো কি কোশ্চেন, নোট নিচ্ছি আমি। কোশ্চেনটা বলো। স্যার জ্যামিতি থেকে হচ্ছে 114 পৃষ্ঠার 8 ও 9 নং। কি জ্যামিতিতে আমি যে ক্লাস করেছি এর বাইরে পরীক্ষায় আসবে না। আমার ভিডিও দুইটা দেখবা, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? স্যার তার আচ্ছা, এবার হচ্ছে এমডি মুরাদ হাসান। নমস্কার স্যার। নমস্কার। তুমি কি আজকের পড়াটা স্যার, এখন বুঝতে পেরেছো? জি স্যার। কোনো সমস্যা স্যার আমার আছে? একটা সমস্যা ছিল। হ্যাঁ, বলো কি সমস্যা। স্যার শতকরা অধ্যায় 95 পৃষ্ঠা স্যার শূন্যস্থান আছে না, হ্যাঁ, ওইখানে স্যার আমার 3 নাম্বারটা সমস্যা। শূন্যস্থান আমি আজকে করে দেব। থ্যাংক ইউ স্যার। ঋদ্ধিকা, এবার তুমি বলো, তুমি হাত তুলে বসছিলে, এবার বলো এইটা যেটা পড়ালাম এইটাই কোনো সমস্যা রয়েছে কিনা। না স্যার। আচ্ছা, এবার তোমার প্রশ্ন করো। স্যার আমি শতকরা পাঠের 97 পৃষ্ঠার পূজার অঙ্কটা স্যার বুঝতে পারিনি। পূজা অঙ্ক, আচ্ছা ঠিক আছে, দেখবো। শতকরা, আমি নোট নিয়ে আর স্যার ফেললাম। জনসংখ্যার ঘনত্ব যে পাঠটা, ওই পাঠটা আবার একটু করালে স্যার ভালো হতো। আচ্ছা ঠিক আছে। তাজওয়ার আয়ান, তাজওয়ার আয়ান,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা পড়ালাম এটার কোনো সমস্যা রয়েছে কিনা? না স্যার, আচ্ছা, এবার কোনো তোমার প্রশ্ন সমস্যা করো। নেই। স্যার 62 পৃষ্ঠার 6.7 নম্বর অঙ্কটা একটু করে দিলে ভালো হতো। অঙ্কটা কি? উদাহরণে ভগ্নাংশ অধ্যায়ের 62 পৃষ্ঠার কি ছয় অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো। 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন এক মিশ্র 3/5 কেজি। এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি, সেই দিন কয়েকবার বুঝিয়ে দিয়েছি। আমি ওই ক্লাসটা তোমাদের আজকে দিয়ে দেবো, দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। জুবায়ের ইসলাম। আমি নামিয়ে রাখছি। জুবায়ের ইসলাম। স্যার গণিতে স্যার গণিতে বড় প্রশ্নের ক্ষেত্রে সমাধান লিখবো, ছোট প্রশ্নেও কি সমাধান লিখবো? লিখতে পারো, না লিখলে সমস্যা নেই, লিখলে ভালো। ওকে স্যার। ঠিক আছে, আমরা আবারও ক্লাসে চলে যাই। এবার আমরা এই শূন্যস্থানগুলো একটু দেখব। fill in the blanks with the appropriate word from the box. কি কি আছে? শপ, জার্মস, প্যারেন্টস, ইলনেস, ডক্টরস, রিডস, কামস, স্যান্ডেলস। তাহলে লক্ষ্য করব আমরা, বাবুল ক্যান নট গো টু স্কুল। বাবুল স্কুলে যেতে পারে না। বিকজ, কারণ। অফ হিজ, কারণটা কি? অফ হিজ, তার কি সাবানের জন্য, নাকি জার্মের জন্য, নাকি পিতামাতার জন্য, নাকি তার অসুস্থতার জন্য? ডেফিনেটলি হবে তার অসুস্থতার জন্য। বাবুল ক্যান নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। তাহলে এখানে আমাদের উত্তরটা আসবে হচ্ছে কি, ইলনেস। তোমরা হচ্ছে সবাই লিখে ফেলো দ্রুত, এই সেন্টেন্সগুলো লিখে ফেলো বা মুখে মুখে করলেও করতে পারো। বাবুল ড্যাশ আর ওরিড অ্যাবাউট হিজ ইলনেস, মানে বাবুর বাবুল ওরিড ছিল তার ইলনেস নিয়ে। বাবুল ওরিড কেন? বাবুলস কে অরিড? বাবুলস প্যারেন্টস। বাবুলস প্যারেন্টস হচ্ছে অরিড অ্যাবাউট হিজ ইলনেস। মিস্টার রতন ড্যাশ টু সি বাবুল। মিস্টার রতন বাবুলকে দেখতে আসে। তাহলে কি হবে এটা? মিস্টার রতন সব দিতে পারবো, সব টু সি বাবুল না, জাম্পস টু সি বাবুল না, প্যারেন্ট মিস্টার রতন প্যারেন্টস না, মিস্টার রতন ডক্টরস টু সি না, মিস্টার রতন রিডস টু সি না, কামস টু সি, হ্যাঁ, কামস টু সি মানে আসে। মিস্টার রতন দেখতে আসে বাবুলকে। মিস্টার রতন কামস টু সি বাবুল। উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত। টু ক্লিন ক্লিন আওয়ার হ্যান্ডস, তাহলে এখানে হবে কি সব। সব কেন? যে উই শুড ইউজ সব, আমাদের সাবান ব্যবহার করা উচিত। টু ক্লিন আওয়ার হ্যান্ডস মানে হাত পরিষ্কার রাখার জন্য অবশ্যই আমাদের সাবান ব্যবহার করতে হবে। আমরা হাত পরিষ্কার রাখার জন্য কিন্তু আমরা জীবাণু ব্যবহার করব না, আমরা প্যারেন্টস ব্যবহার করব না, আমরা ইলনেস ব্যবহার করব না, আমরা কি সাবান ব্যবহার করব। এভরিবডি শুড ফলোস দ্য ড্যাশ অ্যাডভাইস, মানে কি কার? এভরিবডি শুড ফলো মানে আমাদের কার কথা ফলো করা উচিত? অবশ্যই ডক্টরস। ডক্টরস অ্যাডভাইস ডিউরিং ইলনেস, মানে ইলনেসের সময় আমাদের ডক্টরের অ্যাডভাইস ফলো করা উচিত। সো এটা হচ্ছে আমরা একটু মিলিয়ে নিই যে আমরা ঠিক করলাম কিনা। 1 নম্বরে আছে হচ্ছে ইলনেস, সঠিক করেছি। 2 নম্বরে প্যারেন্ট, সঠিক করেছি। 3 নম্বরে কাম, সঠিক করেছি। 4 নম্বরে সব, সঠিক করেছি। 5 নম্বরে ডক্টর, সঠিক করেছি। সো এইরকম যদি একটা প্যাসেজ আসে, যে প্যাসেজটা খুব ইজি প্যাসেজ হবে কিন্তু তোমাদের বইয়ের না, যে প্যাসেজটা খুব ইজি হবে কিন্তু তোমাদের বইয়ের না, বইয়ের সঙ্গে মিল থাকবে, সেই রকম প্যাসেজ কিন্তু পরীক্ষায় আসবে এবং এই রকম ভাবে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দেবে। সো আমরা পরবর্তীতে যাব এমসিকিউ।
চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, চ্যাট বক্সে উত্তর দেবা। চ্যাট বক্স ওপেন আছে। হোয়াট ক্লাস ডাজ বাবুল স্টাডি ইন? চ্যাট বক্সে উত্তর দাও। হোয়াট ক্লাস ডাজ বাবুল স্টাডি ইন? স্নিগ্ধ ক্লাস 5, প্রাপ্তি 5, স্বপ্নিল 5, জেবা 5, মেহজাবিন, আফিদা, তুর্য, হ্যাপি দত্ত, উমর, জ্যোতিরানী, জেসি, স্নিগ্ধ, অবশ্যই হ্যাঁ সবাই সঠিক দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে হোয়াট ক্লাস ডাজ বাবুল স্টাডি ইন। সঠিক উত্তরটা আমাদের হচ্ছে ক্লাস 5। 2 নম্বর, হাউ ওল্ড ইজ বাবুল? উত্তর দাও, দেখি কে পারো। হাউ ওল্ড ইজ বাবুল? নুসরাত ইসলাম 2, 10 ইয়ার্স ওল্ড। তারপরে হচ্ছে আবদুল্লাহ শফিক বি, নিশা নুসরাত, হমি, ফারিয়া, আয়শা, জাবের, তৃষাধর, শিমিম, সিদ্রাতুল, মুরাদ, নুসরাত, জাবের, অনুরাধা রানী, তারপরে হচ্ছে অহনা বিশ্বাস, হ্যাপি দত্ত, সবাই সঠিক উত্তর দিয়েছো। তার বয়স হচ্ছে 10 বছর। দেখি তো তার অ্যান্সার হচ্ছে তার বছর হচ্ছে 10 বছর। তো সঠিক উত্তর হবে হচ্ছে 10 ইয়ার্স ওল্ড। নাম্বার 3, হোয়াই কুড বাবুল নট গো টু স্কুল ওয়ান ডে? হোয়াই মানে কেন, কুড বাবুল নট গো টু স্কুল ওয়ান ডে মানে একদিন বাবুল স্কুলে যেতে পারে না, কেন? কেন পারে না? তুর্য বলেছে বি, যে হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। প্রাপ্তি, আয়শা, মুস্তাকিম, জেবা, মাহবুব, মাহ মাহবুবা জান্নাত, অন্তিম রয়, জোবাইদা আজিম, শিমিম ইসলাম। হ্যাঁ তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। সো বাবুল স্কুলে যেতে পারে না বিকজ হি ওয়াজ সিক ছিল, কারণ সে যখন সিক ছিল সে তার স্কুলে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। দেন 4 নম্বর, এই যে অ্যান্সার, হি ওয়াজ সিক। 4 নম্বর, হু ওয়াজ অরিড অ্যাবাউট বাবুল ইলনেস? মানে কে বাবুলের ইলনেস নিয়ে অরিড ছিল? হু ওয়াজ অরিড, হু ওয়াজ অরিড মানে কে অরিড ছিল মানে চিন্তায় ছিল। অ্যাবাউট বাবুল ইলনেস, বাবুলের ইলনেস নিয়ে কে চিন্তায় ছিল? দেখি তো, নুসরাত সি, অমরনাথ সি, সিদরাতুল সি, জেসি সি, কি রাউজাতুল জান্নাত সি, অর্ণব সি, সুস্মিতা সি, আনিকা তাবাসসুম সি, প্রাপ্তি সি, জয়শ্রী মজুমদার সি, জেসি সি, সবাই সি দিয়েছো। সো তার বাবা মা হচ্ছে বাবুলের ইলনেস নিয়ে ওরিড ছিল। সো আমরা উত্তর দেখিনি, অ্যান্সার হচ্ছে হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস। দেন 5 নম্বর, হোয়াট ইজ মিস্টার রতন প্রফেশন? হোয়াট ইজ মিস্টার রতন প্রফেশন মানে মিস্টার রতনের প্রফেশনটা কি ছিল? অলমোস্ট সবাই পারবা এটা, অলমোস্ট সবাই পারবা, অলমোস্ট সবাই পারবা এটা। এটা হচ্ছে সবাই বলছে রাউজাতুল, মুনিরা, নুসরাত, আশফিকা জাহান, তারপরে হচ্ছে সবাই তোমরা বলছো জাবেদ, তাসনিম, নুসরাত, হ্যাঁ, ঈশিতা, সবাই বলছো হচ্ছে ডক্টরস হবে। সো এই ধরনের এত সহজে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যদি তোমরা গল্পটাকে বাংলায় সুন্দর করে বুঝতে পারো। দেন প্রশ্ন উত্তর, শূন্যস্থান, এমসিকিউ সবগুলো তোমরা অনায়াসে কমপ্লিট করতে পারবে। আমরা চলে আসব এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বে। দেখো যে হু ইজ বাবুল, বাবুল কে ছিল? হ্যাঁ আমরা কিন্তু এটা জানি যে বাবুল কে ছিল। হু ইজ বাবুল, বাবুলটা আসলে কে ছিল? বাবুলটা ছিল, বাবুল ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5। বাবুল কে ছিল? বাবুল হচ্ছে একজন ছাত্র ছিল যে ক্লাস 5-এ পড়ে। আর তাহলে আমাদের এখানে যে আমরা প্রশ্ন পেলাম যে বাবুল কি কে ছিল, বাবুল ছিল হচ্ছে ক্লাস 5-এর একজন ছাত্র। হোয়াই ওয়ার বাবুল প্যারেন্টস ওরিড? বাবুলের বাবা মা প্যারেন্টস ওরিড ছিল কেন? কারণ সে যখন অসুস্থ ছিল তখনই সে তার বাবা মা ওরিড হয়ে যায়।
হোয়াট ডিড মিস্টার রতন অ্যাডভাইস বাবুল? যে মিস্টার রতন বাবুলকে কি অ্যাডভাইস করলো? আমরা টেক্সটে পড়েছি। আমরা এটার উত্তর কোথা থেকে নেব? আমরা টেক্সট থেকে নেব। আমরা এটার উত্তর আমরা টেক্সট থেকে নেব। দেখো, আমরা পড়েছি যে সে কি বলল। এই আমাদের প্রশ্নটা ছিল, দেখো কি ছিল, যে হোয়াট ডিড মিস্টার রতন অ্যাডভাইস বাবুল? মিস্টার রতন বাবুলকে কি অ্যাডভাইস দেয়? আমরা যদি বাংলায় বলি, আমাদেরকে সাবান দিয়ে হাত ধুতে বলে, টয়লেটে স্যান্ডেল পরে যেতে বলে, তারপরে প্রতিদিন গোসল করতে বলে। ওই লাইনটাই তোমাকে লিখে দিতে হবে। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে আম, এই যে ওয়াশ হ্যান্ডস প্রপারলি আফটার ইউজিং এ টয়লেট, টেক এ বাথ এভরি ডে, অ্যান্ড হচ্ছে ইউজ সফ ইউজিং দ্য টয়লেট। অর্থাৎ এই তিনটা পয়েন্টই তোমাকে দিতে হবে। সো এর মধ্যেই কিন্তু আমাদের রয়েছে, এই দেখো এর মধ্যে আমাদের রয়েছে যে এ- এখানে আছে, এখানে আছে দেখো, এই যে টেক এ বাথ এভরিডে, তারপরে ওয়াশ হ্যান্ডস প্রপারলি, আরেকটা আছে হচ্ছে ইউজ স্যান্ডেল ইন দ্য টয়লেট। অর্থাৎ এই তিনটা পয়েন্টই আমরা ব্যবহার করব, অন্য কিছু ব্যবহার না করলে চলবে। এই তিনটা পয়েন্টই আমাদের ব্যবহার করতে হবে। সো আমরা এটা বুঝে ফেললাম। আমরা এখন উত্তরটা দেখব কি লিখেছি। যে মিস্টার রতন অ্যাডভাইস, মিস্টার রতন ডিড আছে, তার মানে ডিড থাকলে এখানে হবে অ্যাডভাইসড। এই যে অ্যাডভাইসটা কি হবে? লক্ষ্য করো, এখানে হচ্ছে ডিড থাকার কারণে এই অ্যাডভাইসটা তখন হবে হচ্ছে অ্যাডভাইসড, ইডি যোগ করতে হবে। অর্থাৎ ই এর সঙ্গে একটা ডি যোগ করতে হবে। মিস্টার রতন অ্যাডভাইসড বাবুল টু ওয়াশ হ্যান্ডস উইথ সপ, মানে সাবান দিয়ে হাত ধুতে হবে। ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, যখন তুমি টয়লেটে যাবা তখন তুমি হচ্ছে স্যান্ডেল ব্যবহার করবে। বা আমি বলতে পারি ইউজ স্যান্ডেলস ইউজিং দ্য টয়লেট অ্যান্ড ওয়াশ হ্যান্ডস আফটার ইউজিং দ্য টয়লেট অ্যান্ড টেক এ বাথ এভরি ডে। এই পয়েন্টগুলো আমাদেরকে লিখতে হবে। সো আমরা 4 নম্বর দেখব, হু ক্যান বাবুল বিকাম সিক এগেন? বাবুল কেন আবার, কেন বাবুল আবারও সিক হতে পারে? কারণ তার আঙ্কেল বলেছিল যে যদি তুমি কিছু নিয়ম না মানো, যদি তুমি আমার নিয়মগুলো না মানো, তাহলে তুমি কিন্তু আবার অসুস্থ হতে পারো। এটা কিন্তু গল্পে বলেছিল। সেই কথাটা এখানে বলেছে যে এই বাবুলটা প্রথমে বসবে, এই 1 নম্বরে বাবুল বসেছে, ক্যান হচ্ছে 2 নম্বরে, এই যে 2 নম্বরে, বিকাম হচ্ছে 3 নম্বরে, সিক হচ্ছে 4 নম্বরে, এগেন হচ্ছে 5 নম্বরে। পরপর আমি বসিয়ে ফেললাম যে বাবুল ক্যান বিকাম সিক এগেন বিকজ বা ইফ হি ডাজ নট ফলো দ্য অ্যাডভাইস। এইটুকুই হচ্ছে মূল টপিক, যে হি ডাজ নট ফলো দ্য অ্যাডভাইস, যদি সে তার অ্যাডভাইসটাকে ফলো না করে, দেন সে আবার অসুস্থ হতে পারে। সো এই হোয়াই মানে হচ্ছে কেন, এটা মানে হচ্ছে কেন। তাহলে কি বলেছে? হোয়াই ক্যান বাবুল বিকাম সিক এগেন? বাবুল কেন আবার অসুস্থ হতে পারে? যদি সে তার নিয়মগুলোকে না মানে তবে সে অসুস্থ হতে পারে। দেন 5 নম্বরে বলেছে হাউ ক্যান বাবুল রিমেইন ফিট অ্যান্ড হেলদি? মানে বাবুল কিভাবে ফিট অ্যান্ড হেলদি থাকতে পারে? হাউ মানে কিভাবে বা কেমন করে, বাবুল কেমন করে ফিট থাকবে এবং হেলদি থাকবে? অবশ্যই তাকে তার আঙ্কেলের দেওয়া রুলগুলোকে, অ্যাডভাইসগুলোকে মেনে চলতে হবে। তাহলে এখানে প্রথমে লিখবা সাবজেক্ট বাবুল, এই দেখো বাবুল, তারপরে বিভার্ব ক্যান, এই যে ক্যান। এবার বাকি অংশ রিমেইন ফিট অ্যান্ড হেলদি, এই দেখো রিমেইন ফিট অ্যান্ড হেলদি। তাহলে বাবুল ক্যান রিমেইন ফিট অ্যান্ড হেলদি বাই ফলোয়িং দ্য অ্যাডভাইস মিস্টার রতন। অর্থাৎ মিস্টার রতন যে অ্যাডভাইসগুলো দিয়েছিল, সেই অ্যাডভাইসগুলো যদি তুমি মেনে চলো, দেন তুমি ফিট অ্যান্ড হেলদি থাকতে পারবে। আদারওয়াইজ তুমি ফিট এবং হেলদি থাকতে পারবে না। সো এই হচ্ছে আমাদের গল্পের পড়া ছিল। আমরা একটু তোমাদের কাছে যাব যে তোমরা বুঝতে পেরেছো কিনা। জুবায়ের ইসলাম, জুবায়ের ইসলাম।
ইয়েস স্যার, বুঝতে পেরেছি। কোনো সমস্যা আছে? স্যার রিমেইন অর্থ কি? রিমেইন অর্থ অবশিষ্ট। ওকে আহ অনামিকা আজমি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছো আমি যা পড়ালাম? জি স্যার, অনেক ভালো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন স্যার বলো একটা তোমার কোয়েশ্চেন সমস্যা কি? ছিল। হ্যাঁ বলো। স্যার ইংলিশে যে সিন প্যাসেজ থাকবে ওখানে হুম, তো আমাদের 3 নম্বরে অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ। তো ওটা তো 3 মার্কস এর, ওটা কতটুকু আমাদের লিখতে হবে? তোমার উত্তর যা তুমি তাই লিখ, কতটুকু না। উত্তর যদি 1 লাইন হয় 1 লাইন, যদি উত্তর 2 লাইন হয় 2 লাইন। তোমার প্রশ্নের ধরন দেখে তোমাকে উত্তর লিখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আহ মাহিন। মাহিন বলো তো, আজকের ক্লাসটা কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার, আজকে ক্লাসটাকে আমি বুঝতে পেরেছি স্যার। আপনার নিয়মিত ক্লাস আমার খুব ভালো লাগে স্যার। আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করে আছে স্যার। আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, এখন তোমার প্রশ্নটা বলো। কোনো প্রশ্ন নাই না? ওকে। আচ্ছা, তারপরে তাজবির রহমান। তাজবির রহমান। স্যার আমি ওর আম্মু বলছি। আচ্ছা হ্যাঁ, বলেন কি করতে পারি স্যার আপনার জন্য? ও আজকে সকাল থেকে খুব সিক, ওর জ্বর। এই জন্য আমি দেখতেছি ক্লাসটা। ওকে দিছিলাম, বাট ও মানে এতটাই সিক যে মানে শুনতেছিল বাট কোনো আনসার করতে পারতেছিল না বা কোনো লিখতে পারতেছিল না। আচ্ছা আমার কোনো কিছু কোয়েশ্চেন ছিল আপনাকে স্যার। হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, বাট হয়তো বা আপনি অনেক ব্যস্ততার মাঝে থাকেন, এই জন্য খেয়াল করেননি। আচ্ছা আমার হ্যাঁ প্রশ্ন হচ্ছে স্যার, আমার মানে বিশেষ প্রশ্ন যেটা বৃত্তি পরীক্ষা সম্পর্কে কিছু জানা, হ্যাঁ যে বলেন। বাংলার কবিতা থেকে কি কোনো প্রশ্ন আসবে? বাংলার কবিতা থেকে প্রশ্ন আসতে পারে, সে গল্পটা পড়ে রাখলে সে উত্তর লিখতে পারবে। আমি যখন গল্পটা পড়তে বলেছিলাম আমি বলে দিয়েছিলাম যে ওই গল্পে যা যা আছে সব পড়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, এটা একটা প্রশ্ন ছিল। হুম, আর হচ্ছে স্যার, ওদের যে ইংরেজিতে যে আসবে, মেক সেন্টেন্স আসবে, হুম। এটা কি ওরা বাইরের থেকে দিতে পারবে? হ্যাঁ যেমন পারবে। যেমন গুড আসলো, হ্যাঁ, এখন গুডটা কি ওই প্যাসেজের থেকেই দিতে হবে, না 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 না, নাকি মেক বাইরের থেকে? সেন্টেন্স মানে একটা শব্দকে নিয়ে একটা সেন্টেন্স তৈরি করা, সেটা যে যে কোনো জি জি। কিছুই হতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে, এটা কোনো ব্যাপার না। ও আর স্যার হচ্ছে প্যারাগ্রাফের ব্যাপারটা অনেকেই বলতেছে যে আম, যেই প্যাসেজটা আসবে ওই প্যাসেজের মানে বেস করে নাকি প্যারাগ্রাফ আসবে। তো আহ, আমি তো আমি দেখা গেছে তারপরও আপনার আমি সাজেশন। তারপরও আমি 30 সেকেন্ড আমাকে সময় দেন, আমি আবারও কনফার্ম করে নিচ্ছি হুম, যে আসলে তাই আসবে কিনা। আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি আপনাকে এখনই বলছি। জি জি জি, অবশ্যই। আমি হচ্ছে ওটা দেখে নিই। ইংরেজির ক্ষেত্রে প্যারাগ্রাফটা আসবে হচ্ছে 4 5 6 7 8 9 10। সিম্পল পার্সোনাল শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ মানে এখানে আসবে শর্ট কম্পোজিশন। হ্যাঁ, শর্ট কম্পোজিশন আসবে, এটা ফ্রি রাইটিং এ লিখতে হবে। এখানে অথবা কিছু কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন দিয়ে লিখতে পারে, অথবা ফ্রি তাকে একদম ফ্রি বলে দিতে পারে, কোনো প্যাসেজের সঙ্গে রিলেটেড থাকবে না। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা। আর আর কিছু? স্যার হচ্ছে আমি হচ্ছে গিয়ে যে ওদের তো মানে ও তো সরকারি স্কুলে পড়ে না, ও হুম, তো বেসরকারি কিন্ডার গার্ডেনে পড়ে। হুম, তো ও যখন পঞ্চম শ্রেণীতে পড়তো, তখন হচ্ছে ওদের যে বইটা, অ্যাডভান্স লার্নারের যে বইটা ছিল, ওইখানে কোনো আনসিন ছিল না। হুম, ওইখানের পুরা টপিকটাই মানে অনেক চেঞ্জ চেঞ্জ ছিল আর কি। হুম, একটা সিন প্যাসেজ ছিল, রাইট ফ্রম আ ভার্ব ছিল, রিয়ারেন্স ছিল, ডাব্লিউএস কোয়েশ্চেন ছিল, শর্ট কম্পোজিশন ছিল, হুম, সবই ছিল। হুম, কিন্তু আনসিনের যে একটা প্যাসেজ থেকে যে এখন যে 3টা টপিক আসবে, হুম, ওইটা ছিল না। এই হুম, জন্য আমি ওকে কোনো আনসিন, আপনি যেই কয়টা এইটা নিয়ে আমি 3টা আনসিন পেলাম, হুম। এই পর্যন্তই আমি ওকে পড়াইতে পারছি। কিন্তু এর বাইরে আমি কোনো আনসিন বুঝতেছি না যে কি পড়াবো। আচ্ছা আমি বলি, আনসিন মানে কি? আনসিন মানে আনসিনই, মানে যা আপনি দেখেননি, তাই না? জি জি আনসিনের জি। বাংলা হচ্ছে যা আপনি দেখেননি। তার মানে কি এটি কমন আসবে না? এটি কমন আসবে না। আমি যেভাবে
তৈরি করে একটা সিন থেকে আনসিনে যেভাবে আমি কনভার্ট করে নিচ্ছি, আপনার ওই টেক্সট বইয়ের মতো এই রকমই একটা আনসিন তৈরি করে তারা দেবে। সেটি আপনার কাছাকাছি কমন হতে পারে, আবার নাও হতে পারে। আমি যে 5টা বা 7টা আনসিন আমি করিয়ে দেব, এই টাইপেরই থাকবে, এর বাইরে থাকবে না। জি স্যার, জি আমি বুঝতে পারছি স্যার, কোনো অসুবিধা নাই। আপনার হচ্ছে আনসিনের যেই দুইটা টপিক আছে ওই দুইটা টপিক নিয়ে আমার কোনো ওরও কোনো অসুবিধা নাই, ও পারবে যেটাই আসুক, এতটুকু সৃজনশীলতা ওর আছে। আর প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে প্রশ্নগুলার যেই একটা টেক্সট বুকের যেই জিনিসটা থাকে যে মূল কিওয়ার্ড, হুম হ্যাঁ ওইটা যে লিখতে হয় অথবা 4টা টপিক, হুম ওইটা নিয়ে আমি একটু ওয়ারিড। ওইটা নিয়ে মানে দেখা গেছে কয়েকটা যদি আমি ওকে প্র্যাকটিস করাইতে পারতাম তাহলে ওর এগুলা নিয়ে একটু ধারণা হইতো যে না এভাবে এভাবে লিখতে হবে, মানে কোয়েশ্চেন আনসার গুলো আর কি, না, মানে আমি কোয়েশ্চেন তো আনসারের যে আমি আমি 4-5। তিনটা করিয়ে দিলাম, আজকে 3টা করিয়ে দিলাম, আরো 2টা আমি জি করিয়ে জি, দেবো আমি আসলে। হ্যাঁ 3টা পেয়েছি, হ্যাঁ। হ্যাঁ, আমিও খুব অল্প সময় পেয়েছি আপনাদের সাথে, খুব বেশি দিন সময় পাইনি। আমি আর 1টা মাস সময় পাইলে আমি ফুল বইটা ফাইন করে রিভিশন করাতে পারতাম। হুম সো এখানে আসলে আপনাদের আমি দোষ দেব না। আমিও আরো একটু আগে যদি জানতে পারতাম যে পরীক্ষাটা কনফার্ম হবে, আমি জানি পরীক্ষা হবে কিন্তু ডেটটা কনফার্ম ছিলাম না, যার কারণে আমিও শুরু করছিলাম না। এই কারণে একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি যেভাবে বলছি এটা ফলো করুক, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এতটুকু বলতে পারি, ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষায় যারা আমার নির্দেশনা মেনে চলেছিল, আমি প্রায় 122-23 জনকে নিয়ে আমি এটা ব্যাচ করেছিলাম ক্লাস 8-এর, এবং তার ভিতরে 100+ ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। হুম হ্যাঁ, জি আপনাদেরও স্যার আমি এখানে শুনেছি, আপনি আপনাদের এটা এখানে। গত ক্লাসেও বলেছেন, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনেছি। হ্যাঁ, তো আর আপনার ক্লাস আমার খুবই ভালো লাগে স্যার। আমি হচ্ছে গিয়ে মানে অনলাইনে যে আমি এত স্যাটিসফাই একটা ক্লাস পাবো এটা আমি কখনোই ভাবি নাই। হ্যাঁ, আর আমি খুবই মানে কম সময়েই জয়েন করছি, আমি এভারেজে জয়েন করছি হয়তো বা সব মিলিয়ে আপনার, হ্যাঁ ঈদের 2-1 দিন আগে, হুম ঈদের দুই হুম হুম। একদিন আগে জয়েন করছি। এই কিন্তু আমি খুবই স্যাটিসফাই আপনার ক্লাসগুলো, আপনি খুবই ভালোভাবে বোঝান, এজন্য আমি মানে আপনাকেই ভাবছি যে প্রশ্নগুলো করলে মেবি আপনার থেকেই আমি আনসার গুলা পাবো, এটাই আর কি স্যার। আমার থেকে আপনি আরেকটা ভুল কোয়েশ্চেন, অ্যান্সার পাবেন না। আমার থেকে আমি না জানলে বলবো আমি জানি না, কিন্তু আমি ভুল জি অ্যান্সার জি আপনাকে জি দেবো না। জি স্যার, জি। আরেকটা কোয়েশ্চেন ছিল যে ওদের যে আসবে মানে বইয়ের অঙ্ক এবং সৃজনশীল আলাদা হুম, আলাদা আসবে, মানে কিছু বইয়ের অঙ্ক আসবে আবার হ্যাঁ হ্যাঁ বইয়ের অঙ্কের মাফিকই কিছু সৃজনশীল আসবে, হ্যাঁ 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 হ্যাঁ। মানে দুটোটার মানই থাকবে 8 মার্ক। 8 মার্ক, 8 মার্ক করে থাকবে। জি জি, না অনেকে বলে শুধু সৃজনশীল আসবে, আবার অনেকে বলে শুধু বইয়ের অঙ্ক আসবে, এটা না, নিয়ে অনেক এটা কনফিউশন এটা স্কুলে হয়। হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষা মানে কি? বৃত্তি পরীক্ষা মানে হচ্ছে সে অন্যের চেয়ে একটু ভালো, যে বৃত্তি পাবে সে আদার্সের চেয়ে একটু ভালো। তাহলে ভালোটা জি বোঝার জন্য তাকে কিছু এক্সট্রা কিছু দিতে হয়। এটা প্রশ্ন করার নিয়ম, যে 40% থাকবে হচ্ছে একদম বইয়েরটা, আর 60% থাকবে হচ্ছে কাছাকাছি, 30% থাকবে বইয়ের সাথে মিল করে, আর 30% হচ্ছে একদম তার মানে ম্যাথের বেসিকটা সে পারে কিনা সেটা ধরে তার অঙ্ক দেবে। আমি যেগুলো করিয়েছি অধ্যায় ভিত্তিক, আমি প্রত্যেকটা অধ্যায় টাচ করেছি, আমি যে নিয়মগুলো করেছি এর বাইরে একটা অঙ্ক আপনি পাবেন না পরীক্ষায়, ফুল ওইগুলো পাবেন। জি জি স্যার, আমি বেশি সময় নিয়ে যেতেছি, অনেক ওকে, বাচ্চারাই হ্যাঁ, কোয়েশ্চেন আমি আর করার জন্য আবার আছে। আমি ক্লাসে ফিরবো, এখন অনেকগুলো প্রশ্ন উত্তর আমাকে দেখতে হবে। এখন আমরা আমাদের কিছু গতকালকের কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর আমরা সমাধান করব। এই খালি ঘরের সমস্যাটি অনেক ছেলে মেয়ের ছিল, সেই সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করছি। সবাই খাতা কলম নিয়ে বের করে ফেলো, এই সমাধান 3টাই কিন্তু ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, এখানে বলেছে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। এক কথায় আমরা বুঝতে পারি 50-এর অর্ধেক হচ্ছে 25। আমরা কিভাবে করব? সবসময় মনে রাখবো মোট মানটা, অর্থাৎ যত তার মধ্যে বলবে সেই মানটা থাকবে হচ্ছে নিচে। তাহলে 50-এর মধ্যে 25, 50-এর মধ্যে 25% মানে কি? এই পার্সেন্ট মানে 100 এইরকম। আজকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন একটা অঙ্কের প্রশ্ন দিয়েছে, সে কোনো একটি অঙ্কে লিখেছে যে হচ্ছে পার্সেন্ট বের করতে বলেছে, সে লিখেছে যে 22/44 × 100।
আপনি মনে রাখবেন যে 44-এর মধ্যে 22 কত পার্সেন্ট বের করতে বললে যখন আমি 100 দিয়ে গুণ দেব, ডেফিনেটলি একটা এখানে পার্সেন্ট ব্যবহার করতে হবে। যদি আপনি পার্সেন্টের ব্যবহারটি না করেন তাহলে পুরো অঙ্কটি ভুল। সেই স্কুলের শিক্ষক অঙ্কটি কেটে দিয়েছে, আমাকে দেখিয়েছিল, আমি বলেছি হ্যাঁ স্যার ঠিকই করেছে, এই অঙ্কটি ভুল হবে। দেন আমরা উত্তরে অনেক সময় লিখি যে শতকরা সে কত নম্বর পেল, সে উত্তরে লিখেছে শতকরা সে শতকরা সে 80% নম্বর পেল। এটাও ভুল, কারণ শতকরা যেখানে লিখবো পার্সেন্ট সেখানে দিব না। তাহলে আমরা কি লিখবো? আমাদের লিখতে হবে শতকরা সে 80 নম্বর পেল, অথবা সে লিখবে 80% নম্বর পেল। অর্থাৎ যেখানে পার্সেন্ট দিব সেখানে শতকরা দিব না, যেখানে শতকরা দিব সেখানে পার্সেন্ট দিব না। আমাদের অঙ্ক ছিল 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট। আমরা কি করেছি 25/50 গুণ 100%। তাহলে 50 দুগুণে 100, অর্থাৎ 25 দুগুণে 50%। এটার উত্তর হবে হচ্ছে 50%। 120 কিলোগ্রামের 20% কত কিলোগ্রাম? লক্ষ্য করি 120 কিলোগ্রাম, কিলোগ্রামের 20%, তার মানে কি 120 কিলোগ্রামের 20% মানে কি 120 গুণ 20/100। শর্টকাট করি 10 10-কে 100, 12 10-কে 120, 10 দুগুণে 20, কাটাকাটি করলে হয় 24। তাহলে 120 কিলোগ্রামের 20% হচ্ছে 24 কিলোগ্রাম। আরেকজন বলেছে, একটু আগেই বললো তার গ নম্বরের সমস্যা, যে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। 16 জন লোক হলো কতজন লোকের 32%, এইটা বাহির করতে হবে। 16 জন লোক কতজন লোকের 32%, তার মানে কি 16 জন লোক হচ্ছে কিছু লোকের 32%। তার মানে 32% মানে হচ্ছে 16, তার মানে কি 32% মানে হচ্ছে 16। তার মানে 32% বের করার পরে কিন্তু সে 16 পেয়েছে। তাহলে 1% মানে কত হবে 16/32। তাহলে 100% মানে কত হবে 16/32 ইন্টু 100। তাহলে 16 দুগুণে 32, 2-কে 100 কাটলে 50, মানে হচ্ছে 50। অর্থাৎ 16 জন লোক হলো 50 জন লোকের 32%। সো এটা আমরা করে ফেললাম। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু শুনে আসি। আশা করি কারোর কোনো প্রশ্ন নেই, থাকার কথাও না। শিশির শিশির কিনা শাহরিয়ার মইজ, শাহরিয়ার মইজ। না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো তোমার প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো। স্যার, মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? এটা মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? হিসাব নিকাশ পরিচালনার জন্য বা তথ্য সংরক্ষণের জন্য। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, জাকিয়া পারভিন, জাকিয়া পারভিন। ও কথা বলছে না। আচ্ছা, প্রার্থনা বলবে, প্রার্থনা, প্রার্থনা। আসসালামু আলাইকুম স্যার, কেমন বুঝলাম। আছেন? হ্যাঁ, তুমি কি সুস্থ হয়েছো এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। আচ্ছা, যা খুশি হলাম তুমি সুস্থ হয়েছো, বলো। স্যার 4 দিন আপনার সাথে কথা হয়নি। ইস, কি আমারও মনটা খারাপ লাগছিল। স্যার গণিত নিয়ে আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো, শোনা আমি শুনছি। স্যার গণিতের অনুশীলনী 9-এর 99 পেজের 2, 3 আর
8 নাম্বার অঙ্কটা কি অঙ্কটা শতকরা অধ্যায়ে। অঙ্কটা কি কি একটু বলো তো। 2 নাম্বার, রবিবারে কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত। আচ্ছা, ওই দিন একদম উপস্থিত সহজ অঙ্ক আছে। তারপরে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং আচ্ছা, তার মধ্য থেকে তারপরে তিনি 1000। তারপরে তারপরে 8 নম্বর, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে আর 40% লাভে 6300 টাকায় আচ্ছা, বিক্রয় করলেন। একটা অঙ্ক আজকে করে দেবো বা বাকি দুইটা কালকে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার যাব হচ্ছে আমি বিনায়ক পাল। বিনায়ক পাল। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, কেমন আছো? তাই তো স্যার, অনেক ভালো আছি। আচ্ছা, আনসিনটা কি বুঝতে পেরেছো তুমি? খুব ভালো করে স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন তোমার প্রশ্নটি বলো। স্যার আমার প্রশ্ন হচ্ছে, গণিত অধ্যায়ের 131 পৃষ্ঠার 6 নম্বরটি। অঙ্কটা কি বলো। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রফল আচ্ছা, নির্ণয় করো। ওই ক্ষেত্রফলের ওই অধ্যায়টা আমি এখনো পড়াইনি। পরিমাপের একটা পার্ট করেছি, আরেকটা পার্টে আমি ক্লাস নেব। ওই পার্টটা যখন ক্লাস নেব ওই অঙ্কটা আমি সলভ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ওকে। এবার আরেকজনের কাছে শুনবো। ফাহমিদা আক্তার। ফাহমিদা আক্তার। ফাহমিদা আক্তার। ফাহমিদা আক্তার কথা বলে না। ফারিয়া আজিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকের ক্লাসটা কি তুমি বুঝতে পেরেছো? আজকে ইংরেজি ক্লাসটা জি স্যার। শূন্যস্থান যে তিনটা করালাম, এই তিনটা শূন্যস্থানে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার তোমার প্রশ্নটা করো। স্যার আমার একটা গণিতের একটা কোশ্চেন ছিল। কত পৃষ্ঠা? স্যার অঙ্কটা 100টি আম ও 80টি লিচু সংখ্যা বালক বালিকার মধ্যে নিঃশেষ ভাগ করে দেওয়া হলো। সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে আম ও আচ্ছা, লিচুগুলো সর্বাধিক নিঃশেষে থাকলে সর্বাধিক থাকলে কি করতে হয়? আমি একটা ক্লাসে বলেছিলাম কি করতে হয়। সর্বাধিক থাকলে, সর্বাপেক্ষা থাকলে, সর্বোচ্চ থাকলে গসাগু করতে হয়। আর ক্ষুদ্রতম থাকলে লসাগু করতে হয়। তাহলে তুমি লিখবা 60 এবং 100 এর গসাগু যত, ততজন শিক্ষার্থীর মধ্যে আমগুলোকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার 60 এবং 100-র ভিতর তুমি গসাগু বের করবা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা আবার একটা অঙ্কে চলে যাব। এবার আমরা যাব হচ্ছে পরবর্তী আরো কয়েকটা সমস্যা আছে, সেগুলো নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। এই অঙ্কটা আমাকে গতদিন বলেছিল, আমি এখন করে দেব। পূজার অঙ্কটা। পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায়। 12% মুনাফায়, এই কথার অর্থ কি জানো? 12% মুনাফায় মানে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। 12% মুনাফায় মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। নিয়ে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। তাহলে 1680 টাকা কি দিল? মুনাফা দিল। আসল কত ছিল? তার মানে এখানে আসলটা চেয়েছে। আমরা একটা কথা বলেছি যে প্রশ্নে যা চাবে তা থাকবে হাতের ডান দিকে। প্রশ্নে যা চাইবে তা থাকবে হাতের ডান দিকে। প্রশ্নে চেয়েছে আসল, তাহলে আসল থাকবে হাতের ডান দিকে। কোথা থেকে বের করব? 12% মুনাফা থেকে। 12% মুনাফা, এই কথার অর্থ কি? 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। তার মানে এখানে লিখবো 12% মুনাফায় আসল, এখানে লিখবো
যে 12% মুনাফায় আসল 100 টাকা। অর্থাৎ এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি যখন মুনাফা 12 টাকা হয়, যখন মুনাফা 12 টাকা, তখন আসল 100 টাকা। অতএব যখন মুনাফা 1 টাকা তখন আসল 100/12 টাকা। অতএব যখন মুনাফা 1680 টাকা তখন আসল 100 × 1680/12। ভাগ করলে এই 1680 ভাগ করলে কত হবে? 12কে 12, 4 48, 4 12 48, একটা শূন্য। তাহলে 140কে 100 দিয়ে গুণ করলে 140, দুইটা শূন্য, 14,000 টাকা। অতএব আসল 14,000 টাকা। আশা করি বোঝা গিয়েছে, না বোঝার মতো কোনো কাজ নাই, কারণ 12% মুনাফা মানে হচ্ছে মুনাফা 12 টাকা, আসল হচ্ছে 100 টাকা। সো আমরা দু একজনের কাছ থেকে কথা শুনবো, দু একজনের কাছ থেকে খুব বেশি কথা শুনবো না। নাফিসা কামাল, নাফিসা কামাল। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, বুঝতে পেরেছো অঙ্কটা? ইয়েস স্যার। তোমার স্যার প্রশ্ন। আমার গণিতে হ্যাঁ, একটা সমস্যা ছিল। বলো। এক- 124 পৃষ্ঠার যে জ্যামিতির একটা অঙ্ক আছে, আচ্ছা, জ্যামিতির ব্যাপারে ক্ষেত্রফল আমি আমি নির্ণয়। বলেছি, জ্যামিতির ব্যাপারে আমি যে 2টা ক্লাস নিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, এখন আমাদের অতিরিক্ত পড়ার সময় নেই, তারপরেও তুমি যদি প্রশ্নটা শিখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি অঙ্কটা করে তোমাকে সলভ করে দেবো নি। জ্যামিতির ব্যাপারে আমি যা পড়িয়েছি ওর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আশফিয়া আচ্ছা স্যার। জাহান, আশফিয়া জাহান। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, অঙ্কটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আর তোমার কোনো প্রশ্ন আছে বলো। জি স্যার, আমি কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলাম যে ব্যবহৃত হচ্ছে কোন পদ, আপনি বিশেষণ দিছিলেন কিন্তু ওখানে দোষ গুণ কিছুই বোঝায়নি। তো স্যার আপনি বলছিলেন পরের পরের ক্লাসে বুঝাই দিবেন, কিন্তু আপনি তো বুঝাননি। একেবারে ঠিক ধরেছো, তোমার তো মাথায় অনেক বুদ্ধি। হুম, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। থ্যাংক ইউ স্যার। তাহলে ব্যবহৃত কোন পদ হতে, ব্যবহৃত কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে এইটা আমি বলেছিলাম বিশেষণ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ব্যবহৃত শব্দটি কোনো কিছু কেমন বা কি অবস্থায় আছে সেইটা বোঝায়। ব্যবহৃত হুম। শব্দটি যেমন ব্যবহৃত বই, বইয়ের সাথে সে লেগেছে ব্যবহৃত বই, মানে শুধু ব্যবহৃত তো ব্যবহার হচ্ছে না, বই হচ্ছে একটা নাউন, নাউনের সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ব্যবহৃত বইকে আমরা বলছি হচ্ছে ব্যবহৃত হচ্ছে বিশেষণ। ব্যবহৃত জিনিস, এটা জিনিসের সাথে হচ্ছে বসছে ব্যবহৃত, এই জন্য ব্যবহৃতকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বোঝা গিয়েছে? আচ্ছা, এবার আমরা যাব প্রাপ্তির কাছে। প্রাপ্তি, প্রাপ্তি, প্রাপ্তি কি শুনতে পাচ্ছ? প্রাপ্তি কি শুনতে পাচ্ছ? কথা বলে না। স্যার বলতেছি স্যার বলতেছি এই অঙ্কটা আর একবার বুঝাই দিলে ভালো হতো। আবারও বুঝিয়ে দেব। আচ্ছা, দিলাম, তোমার কথা শুনলাম। 12% মুনাফাই মানে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা, এইটুক তো বুঝতে পেরেছো? আচ্ছা, কথা বলো। 12% মুনাফাই মানে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। তাহলে আমি এইটাকে সাজিয়ে লিখলাম, যখন মুনাফা 12 টাকা তখন আসল হচ্ছে 100 টাকা। মানে এই লাইনটাকে আমি সাজিয়ে লিখলাম, যখন মুনাফা 1 টাকা তখন
আসল 100 ভাগ এই যে এই 12 টাকা। যখন মুনাফা 1680 টাকা, তখন আসল 100 × 1680 ভাগ 12। এখন 1680-কে 12 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 140। তুমি ভাগটা সাইডে করে দেখাতে পারো যে 12-কে 1680 ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 140। 140-কে 100 গুণ দিলে 140-কে যখন আমি 100 দিয়ে গুণ দেব, গুণ করার নিয়ম হচ্ছে সংখ্যার সঙ্গে এই সংখ্যা দিয়ে গুণ দেব 140। শূন্য আছে দুইটা, এই দুইটা শূন্য এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 14,000 টাকা। আসল 14,000 টাকা। সো আশা করি সমস্যা থাকবে না। হ্যাঁ, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা এখানে এটা শেষ করে দিই। আমরা পরবর্তী পার্টে যাব। এই অঙ্কটা বলেছ, একজন বলেছিলে, আজকেও একজন বলেছ, একটা তারের ওজন 400 গ্রাম। একটা তারের ওজন 400 গ্রাম, ওই তারের দৈর্ঘ্য 2.4 মিটার হলে, লক্ষ্য করো, যদি এটাকে একটা তার মনে করি, এটাকে একটা তার মনে করি, এই তারের দৈর্ঘ্য হচ্ছে 2.4 মিটার এবং এই তারের ওজন হচ্ছে 400 গ্রাম। মানে এই 400 গ্রামটা হচ্ছে 1 মিটার তারের ওজন, এই 400 গ্রামটা হচ্ছে 1 মিটার তারের ওজন। বলে সম্পূর্ণ তারের ওজন কত? 1 মিটার তারের ওজন 400 গ্রাম, অর্থাৎ এইটা হচ্ছে একটা 1 মিটার তার, এর ওজন হচ্ছে 400 গ্রাম এবং তারের দৈর্ঘ্য হচ্ছে 2.4 মিটার। অর্থাৎ 1 মিটার তারের ওজন 400 গ্রাম। আমি এখানে লিখবো, সমাধান লিখি। এক মিটার তারের ওজন 400 গ্রাম, তারটা ছিল 2.4 মিটার, তার মানে 2.4 মিটার তারের ওজন 400 গুণ 2.4 গ্রাম, গুণ করলে কত হবে? 4×4=96, দুইটা শূন্য, দশমিক এক ঘর আগে আসলে 960 গ্রাম। তার মানে এখানে আসলো হচ্ছে 960 গ্রাম। এটা হচ্ছে উত্তর। সম্পূর্ণ তারের ওজন কত? অতএব সম্পূর্ণ তারের ওজন 960 গ্রাম। এটা ছোট প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে, ছোট প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। এটা গতকালকে আমাকে কে যেন বলেছিল এই অঙ্কের তার সমস্যা, আমি এটি সমাধান আজকে করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি এটা মুছে ফেলছি। আরেকটা আছে অঙ্ক আমাদের, এই যে বিক্রেতার অঙ্কটা আজকেও একজন বলেছো, এই অঙ্কটা সমস্যা আছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত? আচ্ছা, 40% লাভে এই কথার অর্থ কি? 40% লাভে মানে 100 টাকায় লাভ হচ্ছে 40 টাকা। এই 40% লাভে এই কথার অর্থ হচ্ছে 100 টাকায় লাভ 40 টাকা। তাহলে সে 6,300 টাকায় সে বিক্রয় করলে তার ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে লিখব সমাধান। 40% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের কত আসবে? 100+40 টাকা, মানে হচ্ছে 140 টাকা। এটা 40% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100+40 = 140 টাকা। এখন বলেছে যে এইটা কি বিক্রয় মূল্য, তাহলে 140 টাকার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ডেফিনেটলি 100 টাকা। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য 140 টাকা হলে
140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমি ক্রয় মূল্য কেন ডান দিকে লিখলাম, ডান পাশে লিখলাম? কারণ আমাদের প্রশ্নে বলেছে ক্রয় মূল্য কত ছিল। যদি প্রশ্নে বলতো বিক্রয় মূল্য কত ছিল, তখন আমরা বিক্রয় মূল্যটাকে ডান দিকে লিখতাম। তখন কিভাবে লিখতাম? তখন লিখতাম হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা। এখন কি লিখেছি? বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/140 টাকা। অতএব বিক্রয় মূল্য কত ছিল? 6,300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 6,300/140। এখন ভাগ করি। এই ভাগটা আমরা কিভাবে করব? ভাগটা হচ্ছে 140 কে এটা আমরা ভাগ করি 6,300, 4 140, 560। এই শূন্য এখানে নামালাম, 700, 5 140, 700। এটাকে এটা ভাগ করলে হয় হচ্ছে 45। এখন 45কে 100 গুণ করলে হয় 4,500 টাকা। প্রশ্নে বলেছে সবজি ক্রয় মূল্য কত। অতএব সবজি ক্রয় মূল্য 4,500 টাকা। সো এই অঙ্কটা আশা করি বোঝা গিয়েছে। কঠিন কিচ্ছু না, শুধু খেয়াল করতে হবে প্রশ্নে কি চেয়েছে। যদি প্রশ্নে ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্য ডান দিকে হবে। যদি প্রশ্ন বিক্রয় মূল্য চাই, বিক্রয় মূল্যটাকে আমরা ডান দিকে বসাবো। এই লাইনটাকে শুধু ঘুরিয়ে লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তখন 140 টাকা। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা আর 2-3 জনের কথা শুনবো এখন। আহ প্রকৃতি, প্রকৃতি বলো, প্রকৃতি। প্রকৃতি, প্রকৃতি আনমিউট হয়ে কথা বলো। প্রান্ত মেসি লাভ। নমস্কার স্যার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, ডব্লিউএস কোশ্চেন আপনি যেগুলো দিয়েছেন সেগুলো করলে কি হবে না, বা বইয়েরটাও করতে হবে? আমি যেগুলো করেছি এই দিয়েছি, এগুলো থেকে আশা করি কমন আসবে। স্যার, আর গদ্যের মূলভাব কি সবগুলো পড়তে হবে? গল্পটার পরে মূলভাব বানিয়ে লিখবা। ওকে স্যার। আর একজনের কাছ থেকে আমি কথা শুনবো। স্বপ্নীল, স্বপ্নীল। নাম দেখান। নমস্কার স্যার। নমস্কার, তোমার কোনো প্রশ্ন আছে? জি স্যার। বলো কি প্রশ্ন। স্যার, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলা যদি আমি বলতেন। তো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, তারপরে আমি আবারও একটা ইম্পর্টেন্ট করে আবারও দেব। একটু ওয়েট করো, আমি এর আগে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আবারও আমি দেব। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, আমি ক্ষুদ্রতম এবং বৃহত্তম যে সংখ্যাগুলো ওইগুলোর মধ্যে আমার একটু সমস্যা আছে স্যার, একটু বুঝাই দিলে ভালো হয়। ক্ষুদ্রতম মানে ছোট, বৃহত্তম মানে বড়। ক্ষুদ্রতম সংখ্যা বললে আগে ছোট থেকে শুরু করে সংখ্যাগুলো লিখবা। বৃহত্তম সংখ্যা বললে 9 থেকে শুরু করে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 4টা শূন্য। ক্ষুদ্রতম সংখ্যায় মনে রাখবা
প্রথমে শূন্য দেওয়া যায় না, প্রথমে 1 দিয়ে শুরু করতে হয়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কিছু? না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। নমস্কার। তনুশ্রী মণ্ডল। স্যার নমস্কার। নমস্কার। কি প্রশ্ন তোমার, বলো। স্যার আমার বাংলা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো, আমি শুনছি। স্যার আমার আগে 4-5 দিন ধরে স্যার আমি হচ্ছে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। 23 অধ্যায় দৈত্য জেলেতে আলিফ লায়লা নামে কিছু কথা বলা ছিল, ওইগুলো কি ইম্পর্টেন্ট? আপনি বলেছিলেন পরে বলবেন। আমি তো শুনে ওটা এখনো পড়তে পারিনি। তবে হচ্ছে তুমি কি পড়েছো ওইগুলা? জি স্যার। যদি পড়া থাকে আরেকবার রিভিশন দিয়ে নাও। যদি পড়া থাকে আচ্ছা একবার স্যার। পড়ে ফেলো, ঠিক আছে? যদি জি পড়া স্যার। থাকে একবার পড়ে ফেলো। হুম। আর কিছু? এবার নাজিম আহমেদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। বলো, স্যার কি আপনাদের সমস্যা? গ্রুপে স্যার এই যে লিঙ্ক আমি পাই নাই। আর স্যার এই যে এই অঙ্কটা মানে স্যার ভালো করে একটু বুঝি। কোন অঙ্কটা পাওনি? স্যার এই যে একটু আগে বললো না স্যার, ডব্লিউএস কোশ্চেন, সরি স্যার। ডব্লিউএইচ ডব্লিউএস। কোশ্চেন তুমি পাওনি? জি স্যার, আমি নতুন আচ্ছা, ওই ভর্তি হয়েছি। ভিডিওটা আমি গ্রুপে আজকে ক্লাস শেষ করে আমি দিয়ে দিচ্ছি ডব্লিউএইচ এর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে যখন লব একই থাকবে তখন যদি ছোট থেকে বড় করতে বলে তখন কিভাবে করব? ভগ্নাংশের? জি স্যার। ভগ্নাংশ ছোট থেকে বড়, আমি নোট লিখে রাখলাম, আমি অঙ্কটা তুলে তো তোমাকে আমি কালকে এটা দেখিয়ে দেবো, হ্যাঁ? ওকে স্যার। ভগ্নাংশে ছোট থেকে বড় আমি লিখে রাখলাম, লিখে রাখলাম। আশা করছি কালকে আমি অনেকগুলো সলভ করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমি প্রশ্ন করব, আর দু একজনকে করি। তুবা। তুবা। জি স্যার। হ্যাঁ, বলো তোমার কি সমস্যা? স্যার আপনি যদি একটু এই 9 অধ্যায়টা একটু ভালো মতো বোঝাতেন ভালো হতো। আপনি তো বলছিলেন আরো 2টা কোনটা ক্লাস কোনটা নেবেন। কোনটা কোনটা? স্যার 9 অধ্যায়। অধ্যায় কি শতকরা? জি স্যার, একটু ভালো মতো শতকরা তো বোঝালে ভালো হতো। গতকাল আমি শতকরা 3টা ক্লাস নিয়েছি, আজকে আবার কিছু পার্ট দেখালাম, আগামীকালকে কিছু পার্ট দেখাবো। আর আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? আর স্যার বৃত্তি পরীক্ষাতে স্যার ইউনিয়ন ভিত্তিক সরকারিভাবে কয়জন ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে স্যার? এইটা বলা যাবে না, এটা হচ্ছে স্ব জায়গার তথ্য ছাড়া বলা যাবে না। ও স্যার। আর কিছু? আহ, না স্যার, আমি অনেক অসুস্থ স্যার। আচ্ছা, দোয়া রইলো, তাড়াতাড়ি সুস্থ হও পরীক্ষার আগে। জি স্যার। জি স্যার, ধন্যবাদ। জাকিয়া পারভিন। আদাব স্যার। আদা, ভালো আছো? জি স্যার। স্যার আমার 13 অধ্যায় উপাত্ত বিন্যস্ত সম্পর্কে কিছু সমস্যা ছিল। উপাত্ত আমি এখনো করাইনি, করানোর পরে সমস্যা নিয়ে আমরা শুনবো, আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা স্যার, আদাব। সিদরাতুল। সিদরাতুল। স্যার আমার না উপাত্তর মধ্যে একটু সমস্যা আছে, আপনি কি উপাত্তর অধ্যায়টা করিয়ে দেবেন? হ্যাঁ, ওটা করিয়ে দেবো, আমি শেষ করে দেবো। আমি গণিতের আমি টোটালি আমার যা যা কথা আছে আমি সব শেষ করব, আমি সবগুলো শেষ করে দেবো, হ্যাঁ? আচ্ছা, নুজহাত তাবাসুম। নুজহাত তাবাসুম। নুজহাত তাবাসুম। হ্যাঁ। আজুয়া।
আজুয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি সমস্যা? স্যার আমার ওই যে শীট যে দিছিলেন শেষ একটা গণিত, হুম, বলো। ওই দিকের শীটের গণিত শীটের ওই যে হাবিব সাহেবের গ নাম্বারটা আমার একটু প্রবলেম ছিল। হাবিব সাহেবের অঙ্কটা আমি ক্লাসে করিয়ে দিয়েছি শোনা। ওই যে শেষের ঘ নাম্বারটা আমার একটু প্রবলেম ছিল ওই আচ্ছা, আমি সময় আরেকদিন ফাইনাল যখন টাচ দেবো সেদিন তোমার ওটা করিয়ে দেবো, হ্যাঁ? হাবিব সাহেব, স্যার হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল। আমি লিখে রাখছি হাবিব সাহেব। আর সময় চ্যাপ্টারের ওই যে 135 পৃষ্ঠার 4 নাম্বার আর 3 নাম্বার একটু প্রবলেম ছিল। অঙ্কটা কি বলো, অঙ্কটা কি বলো? অঙ্কটা হচ্ছে যে 13ই ফেব্রুয়ারি শনিবার এর 21 দিন পরের দিনটি কি আমি বার ছিল? তোমাকে উত্তর তো আমি লিখে দিয়েছি, আমি স্যার তোমাকে উত্তর না, হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দিয়েছি। উত্তর না, এটা একটু বুঝাই দিলে ভালো ছিল। ওই ক্লাসটা করিয়ে দিয়েছি যে 13। আচ্ছা, আমি ওটা আরেকদিন তোমাকে বুঝিয়ে দেবো, আরেকটা ক্লাস আমি তোমাকে দিয়ে দেবো, যাও। আচ্ছা স্যার, আর ওই যে বাউবি মিলকরণের সময় কি বক্স করে তারপরে কি দাগ দিয়ে দিতে হবে নাকি বুঝলাম ওইভাবে না, বুঝলাম না, করানো যাবে? কি কি বলছো আবার বলো। বাউবি ওই যে মিলকরণ যে হ্যাঁ, ওই মিলকরণে কি বক্স লিখে তারপরে কি দাগ দিয়ে মিলাতে হবে নাকি দাগ লেখে দিয়ে না, তারপরে? সেন্টেন্সটা তুলে লিখবা, সেন্টেন্সটা তুলে লিখবা। কিন্তু আমাদের স্কুলের ম্যামরা যে বলছিল এইভাবে করতে। না না, দাগ দিয়ে লিখলে তো দেখতে অসুন্দর লাগে। সেন্টেন্সটা তুলে লিখবে, ক প্লাস ঘ দিয়ে সেন্টেন্স তুলবা। বুঝতে আচ্ছা পেরেছো? স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আর একজনের কাছে যাব। আহ শোয়েব, শোয়েব, শোয়েব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার কালকে ওই যে একটা প্রশ্ন করছিলাম, কি প্রশ্ন? স্যার আপনি লিখে দিয়েছেন হট টাইম ইজ ইট। হ্যাঁ, স্যার কিন্তু আমাদের স্কুলের টিচার তো বলছে হট টাইম ইজ ইট এ কোয়ার্টার টু। না না, আর কিছু লেখা লাগবে না। আমি যেটুকু দিয়েছি এইটুকু, আমি যেটুকু করে দিয়েছি এইটুকুই, আর কিছু লেখা লাগবে না। আমি যেটুকু করে দিয়েছি এইটুকুই। স্যার আমি লিখেছিলাম কেটে দিছে। না, ওটা তোমার স্যার না বুঝে কেটে দিয়েছে। স্যারকে বলবা স্যার আমাদের স্বরূপ আরেকটা স্যার প্রশ্ন বলেছে, ছিল। ঠিক আছে। স্যার আরেকটা, হ্যাঁ, বলো। স্যার ওই যে আজকে যে বিজ্ঞান পরীক্ষা নিয়েছিলেন হ্যাঁ, বলো। ওইখানে 2 থেকে শূন্য স্থানে একটা প্রশ্ন ছিল যে দেশ কার্বন ডাই অক্সাইড ধরে রাখে। স্যার এখানে তাপ দেওয়া ছিল, ওখানে সূর্যের আলো দেওয়া যাবে না? তাপই হবে ও শূন্যস্থানে। আচ্ছা। জি স্যার। হ্যাঁ, তাপই হবে। মনিরা, ওকে। মনিরা। আমার তো দেখে আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো স্যার তুমি? ওইটা, জি স্যার ভালো আছে, আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। কোনো সমস্যা? জি স্যার, কালকে ওই যে ওই দর্জির অঙ্কটা বলছিলাম স্যার করাই দিবেন বলছিলেন, আজকে আজকে তো করাই দিলেন না। দর্জি, জি স্যার। দর্জির অঙ্ক আছে, আমি কালকে তো লিখেছিলাম কিন্তু তোমার দর্জির অঙ্ক তো দেখলাম না আজকে। কোন অধ্যায় জানো? স্যার অনুশীলনী 11-র ক। 11 ক হচ্ছে ওই পরিমাপ। জি স্যার। আচ্ছা, পরিমাপের আমি আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে করাবো, হ্যাঁ? ওকে স্যার। ওইটা আমি আরেকটা ক্লাস ফুল নেব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম। তানিয়া, 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 কথা বলে না। হাত ব্যথা হয়ে গেল কে? হাত ব্যথা হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল কে? প্রার্থনা কি আবার কি বলবা? প্রার্থনা, আবার কি বলবা?
স্যার কলম নিয়ে সমস্যা ছিল একটা কলম নিয়ে আবার কি হয়েছে কলমের? পরীক্ষায়। স্যার পরীক্ষা রচনার ক্ষেত্রে যে পয়েন্ট লিখি, ভূমিকা, যেমন ভূমিকা, হ্যাঁ, লিখবা লিখবা লিখবা, সমস্যা কি? সেগুলোতে কি অন্য কোনো কালারের কলম ইউজ করা যাবে? যাবে, লাল বাদে। লাল বাদে গোলাপি, বেগুনি, যাবে যাবে। এটাই কোশ্চেন ছিল স্যার। আর হইলো যে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন তো আমি গতদিন বুঝিয়ে দিয়েছি। আর হইলো যে পাঞ্চুয়েশন মার্কের সমস্যা ছিল। পাঞ্চুয়েশন মার্ক আরেকদিন গ্রামার করাবো, ওই দিন করাবো, আর এরপর সমস্যা 6-এ করাবো। ওকে স্যার, তাহসিন, থ্যাংক ইউ। তাহসিন, আমি এবার কোশ্চেন নেব না, আমি দ্বিতীয় চান্স নিই। তাহসিন, তাহসিন, হাত ব্যথা হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল। কোথাও না। এরপর তাহসিয়া, তাহসিয়া। স্যার আদাব। আদা, ভালো আছো? জি স্যার। বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার এই যে স্যার আমরা যখন ডাকের অঙ্কগুলো করব, হুম স্যার উপরে কি স্যার যেমন 1 নং প্রশ্নের সমাধান দিব নাকি স্যার 1 নং 1 নম্বর প্রশ্নের প্রশ্নের উত্তর। স্যার পরে আবার সমাধান লিখে শুরু করব? না না, হ্যাঁ, শুরু শুরু করবা। জি স্যার। স্যার আর ইংলিশ আপনি যে দিয়েছেন যে স্যার লাইফ ইজ বিউটিফুল এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ, স্যার এটি কি মারিয়ার সম্পর্কে লিখবো? বুঝলাম না। স্যার আপনি যে প্যারাগ্রাফে দিয়েছিলেন যে হুম স্যার লাইফ ইজ বিউটিফুল, হুম। স্যার এই প্যারাগ্রাফটা কি স্যার মারিয়ার সম্পর্কে লিখবো? হ্যাঁ, লিখতে পারো, লিখলে সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ। সো আজকে আমরা অনেকক্ষণ ক্লাস নিলাম, যা আজকে অনেকের কথা শুনেছি, সবার কথা মানে এই আসলে শোনা খুব সময়ের ব্যাপার, আমি তারপরেও চেষ্টা করছি। আবার যে জেবা হাত তুলেছে, জেবা কি বলবা বলো। স্যার আসসালামু আলাইকুম। জেবা বলো, কি বলবা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার বাংলা গদ্য থেকে যে মূল ভাব আসবে এটা কি পুরা গল্প থেকে আসবে নাকি অর্ধেক অর্ধেক আসবে? কোনটা? স্যার গদ্য থেকে যে মূল ভাব আসে বাংলা। মূল ভাব মানে হচ্ছে একটা পুরো গল্পকে 5-6 লাইনে সাজিয়ে লেখাটা হচ্ছে মূল ভাব। মানে তুমি গল্পটা ভালো করে পড়বা, পড়ে তোমার মনের মধ্যে যেটা ভালো লাগে সেরকম 4-5 লাইন লিখে লিখে দিবা। এটাই হচ্ছে মূল ভাব। কিন্তু স্যার আমার বৃত্তির যে গাইড ওইটাতে অর্ধেক অর্ধেক করে লেখা। না, গাইড কি সব ঠিক থাকে নাকি? নিজে যখন বানিয়ে লিখতে পারবা সেটাই তোমার মেধা যাচাই হবে। আচ্ছা, এবার আমি একটু বলবো অনন্যা সরকার। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। নমস্কার। স্যার আমার 2টা অঙ্কের সমস্যা ছিল। হ্যাঁ, বলো। 44 পৃষ্ঠার 6 নাম্বার, গীতার কাছে 1/6 ভাগের 5 লিটার, মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং এই কত অঙ্কটা বেশি? করিয়ে দিয়েছি এবং আমি, এই কোন অঙ্কটাই দিন আমি দিলেন? ক্লাসে করিয়ে দিয়েছি। ঠিক আছে, স্যার আমি লাঠির অঙ্কটার মধ্যে আমার একটু আমি আবারও স্যার করতে, আমি লাঠির লিখে অঙ্কটা রাখছি। স্যার লাঠির অঙ্কটা একটু সমস্যা ছিল, লাঠি। লাঠির অঙ্ক 2 বার করেছি, আর করাবো না। স্যার আমার যে শ্যামল চাকমার অঙ্কের শ্যামল সমস্যা চাকমা ছিল ওটা কাল কি করাবো, কালকে শ্যামল করে চাকমা দিবেন? কালকে করাবো, শ্যামল চাকমা কালকে করাবো। ওকে, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। আজকের মতো আমি শেষ করছি। স্যার আপনার কি আগামীকালকে 6 এর গ্রুপ আছে? আগামীকালকে ইংরেজির পরীক্ষা হবে সিনের উপরে। আগামীকালকে ইংরেজি, আয়শামণি আবার কালকে তোমার কথা শুনবো, শোনা। আয়শামণির কথা আবার কালকে শুনবো। কানে ব্যথা হয়ে যাবে, কান থেকে খুলে ফেলো। আয়শামণির কথা আবার কালকে শুনবো। হুম। আহনাফের কথা কালকে শুনবো, সাবিল আসসালামু রেজার কথা আলাইকুম। কালকে শুনবো। কালকে আমরা ইংরাজি পরীক্ষা নেব, ইংরেজি সিনের উপরে।
টোটাল সিনের উপর আমি একটা প্রশ্ন করে দেবো, কালকে সিনের উপর পরীক্ষা হবে, বুঝতে পারছি? কালকে ইংরেজি সিনের উপর পরীক্ষা হবে। সো থ্যাংক ইউ সো মাচ।